আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই দুটি লাইন বলে দেয় কবি সত্তা কতটা স্বাধীন, কতটা শক্তিশালী। প্রিয় সুহৃদ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হিয়ার মাঝে আয়োজনে। আজকের এই আয়োজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে। আমরা আধুনিকতা, উৎকর্ষতা আর প্রযুক্তির সাফল্যের শীর্ষে থেকেও এখনো কিন্তু কবির মতো আধুনিক হতে পারিনি। কবিতার কবিতায় নারীকে সম্মান জানিয়েছেন, মানুষকে তিনি মানুষ হিসেবে দেখেছেন জাতি ধর্ম নির্বিশেষে। নজরুল সঙ্গীত নিয়ে আমাদের আয়োজনে কবিকে শ্রদ্ধা জানানোর এই ক্ষুদ্র প্রয়াস আজ কবির ভাষাতেই বলি তবে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। চলুন জেনে নেই দর্শক আজকের অতিথি সম্পর্কে। সঙ্গীত শিল্পী বনা রানী হালদার জন্মগ্রহণ করেন বৃহত্তর বরিশালে। ৫ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি প্রবল অনুরাগী ছিলেন তিনি। বাবা ছিলেন একাধারে স্কুল শিক্ষক, সঙ্গীত শিল্পী এবং নাট্যকার, যার সাহচর্যে বাড়িতে নিয়মিত চলত সঙ্গীত চর্চা। পড়াশোনার সুবিধার জন্য ঢাকায় আসেন বনা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীতের উপর গুরু সুমন চৌধুরীর কাছে শিক্ষা গ্রহণ করেন এবং সফলভাবে নজরুল সঙ্গীতের কোর্স সম্পন্ন করেন ছায়ানট থেকে। শুদ্ধ নজরুল সঙ্গীত চর্চার যে আন্দোলন বা প্রচেষ্টা, তার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত। সঙ্গীতশিল্পী বনা হালদারের এরই মধ্যে 3টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রথম অ্যালবাম গীত শেষে বীণা, দ্বিতীয় অ্যালবামটি একটি পুরনো দিনের বাংলা গানের অ্যালবাম, শিরোনাম এক বর্ষার বৃষ্টিতে, এবং তৃতীয় অ্যালবাম গোধূলি লগনে। প্রত্যেকটি অ্যালবামের সবকটি গানই শ্রোতাদের ভীষণভাবে মুগ্ধ করেছে। এর মধ্যে উল্লেখ্য যে তার তৃতীয় অ্যালবামটি কলকাতার কৃষ্টি ক্রিয়েশন থেকে 2017 সালে মুক্তি পেয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত সঙ্গীত পরিবেশন করবার পাশাপাশি বিভিন্ন চ্যানেলগুলোতেও একক সঙ্গীত পরিবেশন করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছেন। শিল্পী বনা হালদার এক পুত্র সন্তানের জননী এবং তার স্বামী স্বপন কুমার দাস সু-অভিনেতা ও দৃষ্টিপাত নাট্য সংসদের একজন অন্যতম সংগঠক। ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা সঙ্গীত শিল্পী বনা হালদারের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। দর্শক, আমরা অতি সংক্ষেপে জেনে নিলাম আমাদের আজকের অতিথি সম্পর্কে। এবার পর্দায় আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী বনা হালদারকে। বনাদি, খুব ভালো আছি, নমস্কার এবং শুভকামনা সকলের জন্য। আমাদের সাথে জয়েন করবার জন্য অনেক 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 ধন্যবাদ। লাগছে অনেকদিন পর আপনার সঙ্গে সরাসরি কথা হচ্ছে, আড্ডা হবে। খুব হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো পরিবেশে আমরা চলবো কিছুটা ক্ষণ, সেটাই আশা করছি। সম্মানীয় শ্রোতা, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আমাদেরকে ঘন্টাখানেক অন্তত সহ্য করবেন। বনাদি আয়োজনটা যে শিল্পীকে আমরা আমন্ত্রণ জানাই, আমরা তার সাথে কথা বলি, গল্প করি, আড্ডা দিই, জেনে নিই তার পাশাপাশি আজকে আপনাকে তো আমরা আশা করছি কিছু গান একদম চেষ্টা করব আমার মতো করে। আচ্ছা তো বনাদি যদি বলেন আপনার কেটে কত বছর হাতে করি। আমি যখন একেবারে ছোট, মানে আমাদের গানের পরিবেশ বাড়িতে আমার বাবা মা এবং আমাদের পরিবারের সকলেই
আত্মীয় স্বজন যারা, তারপরে আমার বাবা শিক্ষক ছিলেন, তার যে বন্ধু বান্ধব সবাই মিলে আসতেন। গভীর রাত পর্যন্ত আমাদের বাড়িতে গান হতো। বিশেষ করে আমি আকর্ষণ ছিলাম, আর আমার একটা মেশতো বোন উষা দিদি, 2 বোন মিলে সারা রাত চালিয়ে দিতাম। গ্রামের সকলে আসতেন ঢোল তবলা নিয়ে, হারমোনিয়ামটাম আমাদেরই ছিল। যারা মোটামুটি গান বাজনা ভালোবাসেন সবাই চলে আসতেন, সারা রাত গান হতো। মাঝে মাঝে মা চা বানিয়ে খাওয়াতেন, তারপর আবার ভোর রাতে রান্না বসাতেন, সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে। এবং সেই গান আবার তখন তো ক্যাসেট প্লেয়ার ছিল গ্রামে, সেটাতে রেকর্ড করা হতো। তারপর আবার যখন তারা যাচ্ছে তখন ওটা বাজাতে বাজাতে যেতেন। খুবই মজার সময় ছিল একদম। হ্যাঁ, এর মধ্যে আমাদের বড় হওয়া, বেড়ে ওঠা। তো গানটা সবসময় ছিল। আর 3 বছর থেকেই আমি নিজে থেকে গাইতে শুরু করা আর কি, যখন বুঝতে শিখেছি। আর বাবা মা বলেছেন ছোট সময় গান শুনে শুনেই নাচ করতাম একা একাই, রেডিও শুনে শুনে। তখন তো গ্রামে রেডিও ছিল, সেটাই ছিল ভরসা। তালে তালে গানের তালে তালে হ্যাঁ, পরিবার থেকে। আর হলো রেডিও তো সবসময় বাজতে থাকতো। মা আমরা বসে শুনছি, মা হঠাৎ করে দেখা গেল কিছু একটা নিতে ঘরে আসলো, তখন বললো ও এই গানটা তো খুব ভালো, এইটা তো তোমরা করতে পারো। তো ওই যখন দেখা গেল নজরুলের ভেরিয়েশনের যে গানগুলো হতো তখন বলতো যে এগুলোতে দেখো অনেক কারুকাজ এবং অনেক কিছু বিষয় আছে এখানে, এগুলোই দেখো, রপ্ত করার চেষ্টা করো। তখন থেকেই নজরুল চলে এলো। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। তাহলে গুরু সাথে কিভাবে গুরু, আমার প্রথম গুরু তো বাবা। তারপর আমি যখন ঢাকাতে পড়াশোনা করতে আসি, এইচএসসি মানে এসএসসি কমপ্লিট করে যখন আসি, তখন এখানে ভর্তি হয়ে ছায়ানট থেকে আমার সমস্ত গুরুদেরকে পাওয়া। আচ্ছা আচ্ছা। তো এইচএসসি পরে আপনি সাথে আচ্ছা আচ্ছা, সব ধরনের করেছেন? হ্যাঁ, চেষ্টা সব ধরনের, মানে পুরনো বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত একসময় অনেক করা হতো। আর ছায়ানটে যখন শিখেছি আমরা, শিখতে শিখতে প্রতি বছরে তো অনেকগুলো অনুষ্ঠান থাকে, সেখানে রবীন্দ্র নজরুল সব থাকে। তারপরে কোরাসে মেলে ভোকাল দিতে হতো। তারপরে রমনার বটমূলে আমাদের যে পহেলা বৈশাখ, সেখানে বিশাল কোরাস টিম থাকতো। সেখানে যেমন রবীন্দ্র নজরুল, পল্লীগীতি, তারপরে দেশাত্মবোধক সব গানই হতো। তো সব গানেরই চর্চা আমাদের রাখতে হতো আর কি। আর আমার পড়াশোনা হলো যতটুকু হলো নজরুলের। আমি আর ভালোবেসে যেটা করি, পুরনো বাংলা গান আমার খুব পছন্দ, আমি চেষ্টা করি করবার আর কি। তো নজরুল তো এত ধরনের নজরুল কেন বেছে নিলেন? বুঝতে পারিনি। নজরুল এত ধরনের গান করেন আপনি, তার মধ্যে থেকে নজরুল সঙ্গীতকে কেন বেছে নিলেন? ওই যে বললাম যে মা ছোট সময় থেকেই মা বিষয়টাকে মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে এই গানগুলা দেখো, সুরের ওঠানামা, তারপরে গলার কারুকাজ, তারপরে আবেদন, এগুলা ওই মাই একদিন বলল। একদিন আমার একটা দিনের কথাই মনে আছে যে দেখো এই গানগুলি আমার কাছে বেশি ভালো লাগে, দেখো তোমার যদি পছন্দ হয় করো। ওই তখন আমরা কি শুনতে পারি বনাদি? বনাদি, আপনার নজরুল জয়ন্তীর কাল চলছে, আমাদের এখানে নজরুলের অনুষ্ঠান হচ্ছে। আর যে কারণে আপনার অনুষ্ঠানটিও এই সময় সাজিয়েছেন, তাই আজকের অনুষ্ঠানটি নজরুল নিয়েই হবে আশা করি, কথাবার্তা। এবং তো আমি কাজী নজরুল ইসলামের একটি গান করছি। আমি নর্মালি আদি গানগুলোই আমরা করে থাকি,
নজরুলের আদি সুর যেগুলো, নজরুলকে নিয়ে গান নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তো সেই বিতর্ক থেকে বাঁচবার জন্যে আমাদের এখানে যেমন নজরুল ইনস্টিটিউট যারা স্বরলিপি বের করেছেন, আদি রেকর্ড ঘেটে অনেক কষ্ট করে একটা ফরম্যাটে দাঁড় করিয়েছেন, আমরা সেই ফরম্যাট অনুযায়ী চলবার চেষ্টা করি। নজরুলকে সত্যিকারের আদি সুরের যে কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে যে গানগুলি রেকর্ড হয়েছিল, সেই গানগুলির এবং সেই সুরগুলি আমরা তুলে এনে প্রচার করবার চেষ্টা করি। এমনই একটি গান যে গানটি ভিন্ন একটি সুরে সবাই জানে, কিন্তু আদি সুরটি আমি এখন গাইছি। কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, হায় মুখের হাসি চোখের জল, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়। নিশীথে যে কাঁদিল প্রিয় বলে, নিশীথে যে কাঁদিল
চমৎকার বনাদি। তো এটা আমরা কোন সুরে শুনি ইউজুয়ালি? এই সুরটা যেহেতু ইউজুয়ালি অন্য একটা সুর আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেটা মানবেন্দ্র বাবু গাইতেন যে সুরটি, ওইটি বহুল প্রচলিত আর কি ওই সুর। প্রচলিত ওইটা না? হ্যাঁ, ওটি ইউটিউবে ঢুকলে আপনি সার্চ দিলে ওনারটাই প্রথমে আসবে। আসবে হ্যাঁ, শুনতে হবে। খুব সুন্দর। খুব সুন্দর। শুদ্ধ নজরুল চর্চা নিয়ে যে আন্দোলন চলছে আপনাদের, সে সম্পর্কে জানতে চাইবো। শুদ্ধ নজরুল আসলে কাজী নজরুল ইসলাম তো নির্দিষ্ট মাত্র 20 বছর ওনার কর্মজীবন, নির্দিষ্ট সময়ের আগেই উনি বাকরুদ্ধ হয়ে যান। তো ওনার যে সৃষ্টিকর্ম সেগুলো বিভিন্নভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সবাই যে যার মতো করে করেছে, কি করেছে না করেছে, ধরেন নিজেই সুর করে বলেছে এটা আমার, নিজেই লিখে বলেছে এটা, এরকম কিছু ছিল তো ভ্রান্তি। তো সেগুলোকে আমাদের যেমন নজরুল ইনস্টিটিউট যেটা করেছেন, তারপরে আমাদের নজরুল সঙ্গীত সংস্থা আছে একটা, তারপর ছায়ানট, সবাই যে যার মতো করে আমরা চলছি শুদ্ধ নজরুলের সঙ্গে। স্বরলিপি হচ্ছে, তারপরে সিডি সংগ্রহ করা হচ্ছে। যেমন কাজী নজরুল ইসলাম তো বাংলাদেশ, কলকাতা ছড়িয়ে ছিটিয়ে উনি চলেছেন। সব জায়গা থেকে যেখানে যা পাওয়া যাচ্ছে সংগ্রহ করে স্বরলিপি করা হচ্ছে এবং সেটা বই আকারে বের হচ্ছে। এরকম করে এক একটা বইয়ে 15টি করে 25টি করে গান থাকে। এভাবে করে যারা স্বরলিপিতে দক্ষ তারা এটা করছেন এবং স্বরলিপি প্রমাণীকরণ বোর্ড আছে, সেই বোর্ড দেখে তারপরে এটা সত্যায়িত করে তারপরে বের হচ্ছে আর কি। সেখান থেকেই আমরা কালেক্ট করি। কতদিন ধরে এটা তো বাংলাদেশ সুধিন্দা ছিল, সুধিন্দা তো এখন নেই, এটা তো বেশ আগে থেকেই তো এই চর্চা। আচ্ছা উনি তো ছিলেন, সেটা একটা সুধিন্দাই ছিলেন মাথা, ওনাকে। তারপরে কলকাতার ছিলেন ব্রহ্মমোহন ঠাকুর, যিনি নেই, ওনারা দুজনেই নেই, সমন্বয় করে এভাবে কাজ করেছেন। আর এখন যারা আছেন তারা আমাদের যেমন সেলিনা আপা আছেন ওই বোর্ডের সদস্য, আর এখন তো খায়রুল আনাম শাকিল আমাদের শিক্ষক, উনি এখন ইনস্টিটিউটের প্রধান আছেন। তো পরিবারের কি আপনার জড়িত ছিলেন? আবার বলুন। পরিবারের অন্যান্য সদস্যরাও কি সঙ্গীতের সাথে জড়িত ছিলেন? জড়িত আছেন। আমার বোন শুক্লা হালদার ছায়ানটের সঙ্গে যুক্ত, ছায়ানটে শিখেছে, এখন উনি এস্ট্রাজ বাজান। ওনার ছেলে বেঙ্গল ফাউন্ডেশনে সারেঙ্গি শিখছে, খুব ভালো বাজায়, কোকি স্টুডিওর সঙ্গে কয়েকটা গানে বাজিয়েছে। তারপরে আমার ছেলে গান করে, ছায়ানট থেকে নজরুলে পাশ করেছে, প্রথম হয়েছে সে। আর ক্লাসিক্যাল শিখছেন শ্রী অসিতদের কাছে 4র্থ বর্ষে। আর রেডিও টেলিভিশনেও সে অলরেডি যুক্ত হয়ে গেছে আর কি, তালিকাভুক্ত হয়েছে। ভেরি গুড। কত এখন সে এই যে ইন্টারমিডিয়েট পাশ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হলো। বাহ অনেক ধন্যবাদ। তো বনাদি এখন কি রয়েছেন? আমি তো ব্যাংক ব্যাংকে কাজ করছি। তারপরে আমার নিজের গান করছি, প্র্যাকটিস করছি, গুরুদের কাছে শিখছি। এই তো অনেক ব্যস্ত সময় কেটে যায়। আর ব্যাংকের কাজ তো সেই সকাল 6টায় উঠে রেডি হতে হয়, আমাদের 10টা থেকে অফিস, কিন্তু বের হওয়ার তো টাইম ওরকম হয় না, কাজ শেষ করে দিন শেষ করেই বের হতে হয়। আমি যে আপনি আমাদেরকে সময় দিলেন আজকে, আমরা রিয়েলি কৃতজ্ঞ। তো আমরা কি আরেকটা গান শুনবো বনাদি?
এবারে গাইছি খুব চেনা একটি গান, কাবেরী নদী চলে গে গো বালিকা, আনমনে ভাষা চম্পা শেফালিকা। কাবেরী নদী চলে গে গো বালিকা, আনমনে ভাষা চম্পা শেফালিকা। কাবেরী নদী চলে গে গো বালিকা। প্রভাত সিনানে আসি আলসে, কঙ্কন তালহানো কলসে। প্রভাত সিনানে আসি আলসে, কঙ্কন তালহানো কলসে। খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা, খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা। কাবেরী নদী চলে গে গো বালিকা। দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, দিগন্তে অনুরাগে নবারুণ জাগে। তব জল ঢালো ঢালো করুণা মাগে, দিগন্তে অনুরাগে নবারুণ জাগে। ঝিলাম রে বা নদী তীরে, মেঘদূত বুঝি খুঁজে ফিরে। তোমারে তন্নি শ্যামা কর্ণাটিকা, তোমারে তন্নি শ্যামা কর্ণাটিকা। কাবেরী নদী চলে গে গো বালিকা, আনমনে ভাষাও চম্পা শেফালিকা। আনমনে ভাষাও চম্পা শেফালিকা। আহা, অনেক দিন পর গানটা শুনলাম। যখন ছোট ছিলাম তখন এই গানের সাথে আমরা অনেক অনেক নাচ করেছি। এটা নাচের গান। হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর। মনে পড়ে গেল। এর মধ্যে বনাদি আপনার ৩টি অ্যালবাম বেরিয়েছে। কোনটি আপনার সব পছন্দের? আসলে অ্যালবাম মানে তো নিজের সন্তানের মতো এক একটি গান। সবই, দুটো হলো আমার নজরুলের গান আর একটি হলো পুরনো বাংলা গান। তো তিনটি আমার খুব প্রিয়। এভাবে তো ভাগ করা যায় না। হ্যাঁ, আহ, সবই আমার প্রিয়। তবে গায়কের ক্ষেত্রে বলি, যেমন আধুনিক গানটা তো সাধারণত বেশি মেলোডি, সবারই বেশি পছন্দ হয়। পুরনো বাংলা গান সেটা হলো এই যে যেটা রয়েছে। আর নজরুলের গান তো নজরুলের নির্দিষ্ট কিছু বোদ্ধা শ্রোতা থাকে, তাদের পছন্দের। আমার তো সবগুলোই পছন্দের। তো অ্যালবাম বের করার আগে যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা যে মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়, হ্যাঁ,
সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন প্লিজ। আসলে অ্যালবাম এখন তো আর অ্যালবামের সময় নেই, এখন তো সব ইউটিউব, ফেসবুক এগুলি চলছে। অ্যালবাম নজরুলের গান তো কেউ করতে চায় না, যেটা আচ্ছা। সত্য কথা। কারণ তার এটা তো মার্কেটে তার ওইভাবে প্রফিটেবল না। ও আচ্ছা। অতএব নজরুলের অ্যালবামটা ওইভাবে করতে চায় না কেউ। হুম, হ্যাঁ, খুব কম করতে চায় যারা ধরেন সেরকম বোদ্ধা যারা, বা যারা সংস্কৃতির চর্চার সঙ্গে যেটাকে ব্যবসায়িক ভাবে যারা কম নেয়, হ্যাঁ, এরকম। তো আমার সঙ্গে পরিচিত হয়েছিল কলকাতার ওই যে একটি, যেটা আপনাকে দিয়েছি আমি, হ্যাঁ, ও কৃষ্ণ, হ্যাঁ, ক্রিয়েশন, ওই কৃষ্টি দিদি, উনি খুব মানে পছন্দ করেই করেছেন আর কি, যে আচ্ছা। একটা অ্যালবাম তো করেছেন। গানগুলো যে আপনারা করেন তখন কি গানগুলো ওনারাই সিলেক্ট করে দেন নাকি আপনি নিজে না, সিলেক্ট করেন? দুই পক্ষে। গানটা আমারই সিলেক্ট করা, আমি আচ্ছা। রেকর্ড করেছি, আমার নিজের পয়সা দিয়ে রেকর্ড ও করেছি। আচ্ছা। সেটা আমি করেছি হলো এইচএমভি, যেটা থেকে কলকাতার এইচএমভি স্টুডিওতে করেছি আমি। হুম, আমার একটা অ্যালবাম এখানে, দুইটা অ্যালবাম এখানে করা, আর হুম। আর দুটো অ্যালবাম ওখানে, তবে একটা প্রকাশিত হয়নি এখনো, যেহেতু ওই গানগুলি করে আসার সঙ্গে সঙ্গেই এই যে অ্যালবামের যুগটা যেতে শুরু করলো আর কি, ও, তখন আর রিলিজ করা হয়নি। ওই গানগুলি রেকর্ডেড অবস্থায় রয়েছে। ও সেটি সেটি কোনটি? কোন অ্যালবামটি সেটি? না, সেটি তো অ্যালবাম আকারে আসেনি, সেটি আমার কাছে আচ্ছা, রেকর্ডিংস আছে। হ্যাঁ, তো আচ্ছা মানে ৩ টির মধ্যে একটি কি সেটি নাকি আরো এটি আর কি তিনটে সেপারেট? তো অলরেডি রিলিজড। ওকে, তিনটে ওকে। আরেকটি করেছিলেন যেটি রিলিজ হয়। তারপরে আমার গান করেছি ৮টি, আমার ছেলের গান করেছি ৯টি। এই ৯, ৮, ১৭টি গান তো আমাদের করা অবস্থায় রয়েছে, যেটা আমরা নিজেদের খরচেই করেছি, হ্যাঁ, ভালোবেসে করেছি। হ্যাঁ, অবশ্যই। তো এখন তাহলে সেগুলো কি করছেন? সেগুলো কি YouTube এ দিয়েছেন? না, এখনো কিছু করিনি। এখনো দেননি। আচ্ছা, আচ্ছা। আছে। অপেক্ষায় থাকলাম আমরা শোনার জন্যে। এই আর কি, এখনো আছে, কিছু করা হয়নি। আচ্ছা। তো শুনেছি বর্তমানে আপনি নজরুল সঙ্গীত শিল্পী, বিশিষ্ট শিল্পী খায়রুল আনাম শাকির এবং সেলিনা হোসেনের কাছে নিয়মিত নজরুল চর্চা করে যাচ্ছেন। কেন? জাস্ট কি চর্চা রাখার জন্য নাকি আরো নতুন কিছু শেখার জন্য? না, চর্চা তো বাসায় করা হয়, কিন্তু কাজী নজরুল ইসলামের যে গানের ভান্ডার, জি। কেউ বলে ৩.৫, কেউ বলে ৪.৫, হ্যাঁ। হুম, হুম, হুম। আমরা তো ধরেন গুটি কয়েক গান জানলেই তো হবে না, তাই না? যেমন হুম, লাইলি তোমার এসেছে ফিরিয়া, খুব হ্যাঁ, সুন্দর গান, কিন্তু আমি তো একটি গানেই তো সীমাবদ্ধ করে রাখতে পারি না কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলামের বিভিন্ন ঘরানার গান, বাচ্চাদের গান, বড়দের গান, তারপরে সাম্যের গান, হ্যাঁ, তারপর হলো শ্যামা সঙ্গীত, তারপরে হলো ইসলামিক গান, হাসির গান, কি নেই? হ্যাঁ, সবকিছুই তার ভান্ডার পরিপূর্ণ। তো আমাদের সেগুলো তো শিখতে হবে। আবার কিছু গান রয়েছে, যেমন আমরা আগে শিখেছি এক সুরে, এখন দেখা গেল যে সুরটা বদলে গেছে। হুম, তখন আবার নতুন করে শিখতে হয়েছে। আচ্ছা, আচ্ছা। ও, যে কারণে গুরুর সান্নিধ্যে হ্যাঁ, থাকতেই হয়। আর আচ্ছা, করোনাকাল থেকে আমরা অনলাইনে ক্লাস করি। এখনো অনলাইনেই করি। কারণ যাওয়া আসার যে আমাদের এখানে যে যানজট একটা ব্যাপার হুম, আছে, ওটাতে অনেকটা সময় চলে যায়। গাড়ির তেল চলে যায়। তারপর হুম, ঠিকমতো পৌঁছানো যায় না। দেখা যায় যে এক কাজে আমার সারাদিন চলে যায়। হ্যাঁ, যে কারণে অবশ্যই। এখন আমরা অনলাইনে শিখি, অফলাইনে খুব ধরেন মাসে ১ দিন আমরা গুরুর বাড়ি যাই। হুম, তখন আচ্ছা, সামনে আচ্ছা। সামনে। নরমালি আমরা অনলাইনেই করি এখন। বাহ! চমৎকার। আর রেগুলার নিশ্চয়ই আপনারা প্রোগ্রাম করছেন বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান প্রোগ্রাম তো হয়, হ্যাঁ, অনুষ্ঠান তো হয়। আর করছেন। আমার যে একটা অনলাইন গ্রুপ আছে আমার গান, ওখানে আমি প্রতি মাসে একটা করে নজরুলের অনুষ্ঠান করবার চেষ্টা করি। আচ্ছা। তো বনাদি আরেকটি গান শুনি। আচ্ছা, আজ তো অফিস করে ফিরেছি, তারপরে যে কথা না, কথা বলে বলে তো গলা তো যাচ্ছে। না, না খুব ভালো হচ্ছে। কি বলেন? খুবই এনজয় করছি। আচ্ছা, চেষ্টা করছি, হ্যাঁ। আচ্ছা, এটিও একটি একদম নতুন তুলেছি গানটি, ১৫ দিন হয়নি। এই গানটি শোনাচ্ছি। এটিও একটি ভিন্ন সুরে ছিল গানটি। এটি যে আদি সুর যেটি, সেটি আমি সেদিন নিশীথে মোর কানে কানে, সেদিন নিশীথে মোর কানে কানে,
মালতী লতায় দোলে দোলে সেদিন নিশীথে। দারুণ দারুণ বনাদি, খুবই চমৎকার। বনাদি, আসলে হ্যাঁ, বলুন। আচ্ছা, অনেকদিন ধরে তো গান করছেন, হুম। তো কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন কি কখনো? চ্যালেঞ্জ তো আছেই। চ্যালেঞ্জ না থাকলে তো কিছুই হবে না। চ্যালেঞ্জ থাকবে, তারপরে বিভিন্ন রকমের সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। এটাকে ভেদ করেই সামনের দিকে চলে যেতে হবে। বাহ, কিচ্ছু করবার নেই, কারণ দরজা একটা। হ্যাঁ, আমরা ধাক্কাচ্ছি কিন্তু 100 জন। হুম হুম, তা এখন কে প্রবেশ করবে আগে? সেই এরকমই আর কি। সত্যি কথা। তো এরকম কোনো মজার স্মৃতি আছে কি যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন? কোনো দুঃখের স্মৃতি বা আনন্দদায়ক স্মৃতি মনে পড়ছে কিছু? আচ্ছা আচ্ছা, স্মৃতি তো অনেক। এখন আপাতত তো কিছু মনে পড়ছে না। কষ্টের স্মৃতি শেয়ার করতে নেই। হ্যাঁ, কষ্ট এমন একটা বিষয় যেটা অনুপ্রেরণা যোগায়, চলার যে স্পৃহা বা চলার যে সাহস সেগুলো যোগায়। যেমন আমরা বলি যে পর্দায় বা কারো সামনে চোখের জল ফেলতে নেই, কারণ এটা হলো এমন একটা বিষয় যে আপনার চোখের জল মানে আপনি দুর্বল, তখন পিছন থেকে আরো বেশি আঘাত আসবে। হ্যাঁ, আচ্ছা, অতএব সবকিছুকে লুকিয়ে রাখতে হবে। এই যে মেকআপ, আমরা সবসময় মেকআপে থাকি। ও, এটা ভালো বলেছেন। আচ্ছা, মানে আমরা যখন ধরেন যাই করি না কেন, আপনি যখন নাচ করেন, আমি জানি আপনি ভালো প্রথিতযশা একজন নৃত্যশিল্পী আমাদের দেশে। তো আচ্ছা, গর্বের বিষয় এবং সম্মানের। তো দেখা যায় যে অনেক কষ্ট, মানে দেখা যায় যে আপনি বালিশে রাত্রে কেঁদেছেন, কিন্তু কিছু করবার নেই, আপনার আজকে শো, আপনাকে হাসতে হবে, নাচতে হবে। এরকমই শিল্পীদের জীবনটা আসলে এরকমই। এটাকে এনজয় করতে হবে, এভাবেই এগোতে হবে যতটুকু পারা যায়। আর আমরা তো আমাদের দেশের প্রেক্ষাপটে পরিপূর্ণ শিল্পী হয়ে ওঠা, যেমন আমার পাশের দেশে যেমন লতা মঙ্গেশকর শুধু গানটাই করেছেন। তারপর আমাদের হৈমন্তী শুক্লা দিদি শুধু গানটাই করেছেন। আর আমাদের দেশে এখনো আমরা ওই জায়গাটায় পৌঁছতে পারিনি, সময় লাগবে। যেমন আমাদের ধরেন আপনি যদি বলেন যে ভাই তুমি কি করো, আমি নাচ করি, আর কিছু আর মানে আপনি যে নাচ করেন এটা দরকার নেই, আর কি করেন আপনি সেটাকে, সেটা আগে। সেটাই আমরা গান করি, ঠিক আছে, আর কি করেন? তখন আমি বলি যে আমি তো কেরানি, ব্যাংকে কাজ করি। আচ্ছা, মানে আমাদের এখানে যেমন আর কি করেন এটা থাকতে হবে। হ্যাঁ, মানে প্রায়োরিটি দেয়া, তাই না? ধরেন শুধু গান, শুধু আবৃত্তি, জড়িত, এটা এখানে মূল বিষয় নয়। এখন পর্যন্ত ওটাকে ওইভাবে এখানে আমরা এখন পৌঁছতে পারি না, সময় লাগবে আমাদের। সেটাই ভাঙতে হবে আরো। পরিস্থিতি আমাদেরকে নিয়ে যাবে হয়তো সেই প্রত্যাশিত জায়গায়, সেজন্যই অপেক্ষা। অবশ্যই, ইনশাল্লাহ একদিন। তো বর্ণাদি, আমাদের এখানে কিছু কমেন্টস আছে, কমেন্টস গুলো একটু নিয়ে নিচ্ছি দর্শকদের। সাথে রয়েছেন স্বপন দাস। স্বপন দা, আমি আছি এবং থাকবো পুরোটা সময় জুড়ে। অনেক ধন্যবাদ স্বপন দা। তারপর রয়েছেন সুনিতা চৌধুরী, শুভকামনা রইল। ধন্যবাদ সুনিতা দি আমাদের সাথে থাকবার জন্যে। তারপরে রয়েছেন ফরিদা আহমেদ, ভালো লাগছে, সাথে আছি, আমার বোন। তারপরে সুনিতা চৌধুরী, খুব ভালো লাগছে দিদির গান। সুনিতা চৌধুরী হচ্ছে আমার খুব ভালো বন্ধু একজন। তো আমাদের সাথে থাকুন, আরো অনেক দর্শকরা আছেন, মাত্র আমরা ওই কয়টি কমেন্ট পেয়েছি, তো দিদির সাথে শেয়ার করে নিলাম। আপনারা কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন। আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা করে, কোনো নজরুল সঙ্গীত, প্লিজ আমাদেরকে পাঠাবেন। আমি দিদিকে বলবো, দিদি যদি কষ্ট করে আমাদেরকে শোনান তাহলে ভালো লাগবে। তো দিদি, এখন কি আমরা আরেকটি গান শুনবো? নন্দন বন
দারুণ দারুণ, খুব ভালো বনাদি, খুব সুন্দর। তো বনাদি, আপনি স্বপনদার সাথে আপনার কিভাবে পরিচয় হয়? কোথাও গান করতে গিয়ে? না, স্বপনদার সাথে পরিচয় হলো আমার বোন, মেঝো বোন, ওই একই নাটকের গ্রুপে কাজ করতেন। তো আচ্ছা, বোনই একদিন এই মানে বোনই ঘটক আর কি। তাই নাকি? বাহ! তারপর মানে কত বছর হলো আপনাদের বিয়ে হয়েছে? অনেক বছর। আচ্ছা, অনেক বছর। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। তো স্বপনদা তো এখনো অভিনয় করছেন, তাই না? হ্যাঁ, ওর সাথে কাজ করছেন। হ্যাঁ, মঞ্চে কাজ করছেন দৃষ্টিপাত নাট্য সংসদ। হুম, ভালো। তা আপনার তো একটি ছেলে এবং তাকেও আপনি গানের সাথে পরিচিত করিয়েছেন। একটু আগে আমরা শুনলাম। তো ওকে নিয়ে হুম। আপনার কি স্বপ্ন? ওই যে আমার দেশ, পাশাপাশি অন্য কিছু করতে হবে, অন্য কিছু করতে হবে তার পাশাপাশি গান। আচ্ছা। এই তো গানকে প্রধান পেশা হিসেবে নেয়া যাবে না। এখনো সেই সময়টা আসেনি হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমাদের দেশে আর কি। হ্যাঁ, ওর কি ইচ্ছে? ওর তো গানটা খুব পছন্দ, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিকে ও নিয়েই ও বড় হতে চায়। আচ্ছা, খুব ইচ্ছে তার, চেষ্টাও করে। সে তো আচ্ছা, তার বাসায়ও গুরু আছে। তার বাসার গুরু হলো আহ, সঞ্জয় কবিরাজ। তার কাছে সে ক্লাস 4 থেকে এই হুম, এখন অবধি পর্যন্ত নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। আমি তো যেমন ব্যাংকার, যে কারণে আমি সময় পাই না ওকে দেখানোর বা বসার। তো হুম, ওই শিক্ষকই মানে তার উপরেই আমি আমার ছেলেকে ছেড়েছি যে তুমি হুম, তাকে তৈরি করো। আচ্ছা, ওর যতটুকু সব বেশিরভাগটাই হলো তার মানে কণ্ঠ তৈরি করা, তাকে শিল্পী হিসেবে তৈরি করা, পরিচয় করানো তিনিই সব, বাহ! সঞ্জয় কবিরা। আচ্ছা, তারপরে সে সঙ্গে সঙ্গে সে ছায়ানট, ছায়ানট থেকে এই যে আহ, খায়রুল আলম শাকিল স্যার, তারপরে কল্পনা ম্যাডাম, তাদের ছাত্র তাদের কাছ হয়েছে, থেকে হ্যাঁ, শিখেছেন। তাদের কাছে শিখেছে। বাহ! খুব তারপর ভালো। তো রূপসী আপনার দে। হ্যাঁ, তো এরকম কি কখনো হয় যে মা আর ছেলে একসাথে বসে চর্চা করছেন বা কোনো অনুষ্ঠান করছেন হ্যাঁ, একসাথে? অনেক, আমরা করোনাকালে অনেক অনুষ্ঠান করেছি একসঙ্গে। আজকেও সমুদ্রের অনুষ্ঠান ছায়ানটে। সে আচ্ছা, আজকে এখানে নেই। তারপর হ্যাঁ, মৈত্রীর আয়োজনেও তাকে বলা হয়েছিল, কিন্তু ওই সময় সে রিহার্সাল নিয়ে খুব ব্যস্ত, যে কারণে করতে পারেনি। আমি ও মৈত্রীদির আয়োজনে সমুদ্র এবং আমি গান করেছি। তারপরে ফ্রান্সে আমাদের সহজ মানুষ, হুম, রবি শঙ্কর হুম, মৈত্রী হুম, হুম। যেটা করে, ওখানেও আমরা করেছি অনুষ্ঠান। ও সমুদ্রে আমি একসঙ্গে করেছি, আবার আমি একা করেছি। বাহ! আজকে তো থাকলে খুব চমৎকার হতো ব্যাপারটা। হ্যাঁ, ভালো। একসাথে ওর গানটাও শুনে ফেলতে পারতাম আমরা। অন্য কোনো আয়োজনে ওকে হ্যাঁ, ডাকলেও চলে আসবে। অবশ্যই, অবশ্যই। আমরা ওকেও ডাকবো একসময়। তো আমরা বনাদি বোধহয় আমরা চলে হ্যাঁ, এসেছি। হুম। হ্যাঁ, বলেন অনুষ্ঠান, আবার বনাদি? আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। একদম, হ্যাঁ, ধরতে পেরেছেন ঠিক। অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তো হুম। বনাদি আমাদের আম দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলবার থাকে। আচ্ছা, আমি আপনার অনুষ্ঠানে এই নতুন এলাম, এবারই এলাম। হ্যাঁ, তো শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার কণ্ঠ, অফিসে অনেক জোরে জোরে কথা বলতে হয়েছে, অনেক কাজ সামলাতে হয়েছে, এসেই বসে গেছি। তারপরে এখানেও যে কথা বলছি, হ্যাঁ, তো আমার কণ্ঠ একটু বসে আছে, হয়তো অত ভালো করে করতে পারলাম না গান। পরবর্তী কোনো আয়োজনে অবশ্যই চেষ্টা করব এই ঘাটতি বা কাট কমিয়ে দিতে। আর আহ, শ্রোতারা সবসময় আমাদেরকে এই যে আমরা যে এত সেজেগুজে সুন্দর করে আসি, আমাদের শ্রোতারা আছেন বলে, হ্যাঁ, তারাই হলেন প্রকৃত মানে শিল্পী। হ্যাঁ, তাদের জন্য আমাদের শিল্পী হয়ে ওঠা এবং গাইতে বসা, গান তোলা, সবকিছু। তো সুপ্রিয় শ্রোতা, আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের উপদেশ দিতে পারেন বা কোনো গানের কথা বলতে পারেন। সেটা আমরা আবার পরবর্তীতে তৈরি করে কোনো এক আয়োজনে শোনাবো, সেই প্রত্যাশা অবশ্যই, রাখি। অবশ্যই। অনেক ধন্যবাদ বনাদি। আচ্ছা বনাদি লাস্ট প্রশ্ন করতে চাই। নজরুল সঙ্গীতকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? শুদ্ধ সঙ্গীতের সঙ্গে থাকা, আর হ্যাঁ, কোথাও থেকে তাক পেলে গাওয়া, না হলে মেনলি হলো গানটা মনের আনন্দে বাঁচা আর কি। হুম, এক গানটা থাকলে একা একাও বাঁচা যায়।
হ্যাঁ, মানে হ্যাঁ। গানের সঙ্গে মানে সংস্কৃতির সঙ্গে যেটা হয় সেই প্রকৃত বন্ধু হয়ে ওঠে যখন দেখা যায় একাকিত্ব চলে আসে বা কোনো দুঃখ, কোনো ঝড় বৃষ্টি যখন আঘাত হানে তখন এই বাঁচিয়ে তোলে। এভাবেই বেঁচে আছি। ভবিষ্যৎটাও এভাবে হয়তো কেটে যাবে। বাহ! দারুণ, দারুণ বলেছেন। বনাদি, আমরা কি একটা শেষ নজরুল সঙ্গীত দিয়ে আমাদের আয়োজন শেষ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি আজকের জন্য সর্বশেষ পরিবেশনা চেষ্টা করছি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান বিদায় সন্ধ্যা আসিল। বিদায় সন্ধ্যা আসিল, ঘনায় নয়নে অন্ধকার। হে প্রিয় আমার যাত্রা
কি চমৎকার, দারুণ। অনেক ধন্যবাদ বনাদি আমাদের সাথে আজকে সম্পৃক্ত হবার জন্য। আর আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এবং আনন্দিত আপনাকে পেয়ে, আর আপনার চমৎকার কণ্ঠের গান ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবার জন্য। তো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিউয়ার্স এবং আমার পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এত সুন্দর করে আমাকে উপস্থাপন করবার জন্যে। আর আপনার সুন্দর ভবিষ্যৎ আরও সুন্দর হোক এবং শিল্পময় হোক। সবসময় ভাবে সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং পৃথিবীকেও সেই দিকে ধাবিত করুন, সেই আশাবাদ ব্যক্ত করে হয়তো আজকের মতো এখানে বিদায়। বাহ, খুব সুন্দর করে বন্যাদি। দেখা হবে নিশ্চয়ই। দর্শক আশা করি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। দর্শকদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা, শুভকামনা এবং ভালোবাসা। সর্বশেষে প্রখ্যাত কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতার ভাষায় আমিও বলতে চাই, ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার ঘুচে থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে শীঘ্রই। আজকের মতো বিদায়।